প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ মাল্টিমিডিয়ার বিজনেস শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের আবাসন শিল্পের সংকট ও সম্ভাবনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আলী আফজাল। জনাব আলী আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব আলী আফজাল, আপনি দীর্ঘদিন ধরে আবাসন শিল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন, সম্পৃক্ত রেখেছেন একজন সফল আবাসন ব্যবসায়ী হিসেবে, এবং এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতিটা কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক কথায় বলবো যে আবাসন ব্যবসায়ীরা ভালো নাই, আবাসন সেক্টরটা ভালো নাই। প্রায় 16 বছর অনির্বাচিত কমিটি বা পকেট কমিটি দিয়ে স্বৈরশাসকরা এই আবাসন সেক্টরটাকে, বিশেষ করে এই রিয়েল এস্টেট সেক্টরটাকে আসলে ধ্বংস করেছে। এছাড়াও আমাদের যে সাপোর্ট ইন্ডাস্ট্রি আছে, রড সিমেন্ট শুরু করে প্রায় 269টা ইন্ডাস্ট্রি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যার ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তার কিন্তু মূল বায়ার, মূল ক্রেতা কিন্তু আমরা। যদি আবাসন সেক্টর ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে কিন্তু আলটিমেটলি ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো দুর্ভাগ্য হলো যে এই সেক্টরটা এখন অলমোস্ট ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। অলমোস্ট আমি শব্দটা ইউজ করলাম। আমাদের সেল মোটা দাগে বলতে পারেন 65-67% কমে গেছে। আমাদের অসংখ্য প্রজেক্ট ঢাকাতে এখন বন্ধ হয়ে গেছে, কাজ করতে পারছে না। এরপরে বিগত স্বৈর সরকারের শেষের দিকে লুটপাট, আপনারা জানেন যে গোটা দেশ থেকে তারা লুটপাট করে দেশের বাইরে টাকা নিয়ে, তারা কিন্তু দেশে বিনিয়োগের চিন্তা করে নাই। সো ওই সময় কেন বেচারা ফল করেছে। সেই জায়গার থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আবাসন সেক্টরে যে সমস্যাগুলো হচ্ছে, যেটা আপনি বলেছেন যে খুবই খারাপ অবস্থা যাচ্ছে, এটা শুরু হয়েছে করোনার থেকে। কারণ মানুষ যখন স্বাচ্ছন্দ্যে থাকে, ভালো থাকে, তখন সে ফ্ল্যাটের চিন্তা করে। খাওয়া পড়া সব ঠিক আছে, তখন সে চিন্তা করে আচ্ছা একটা বাড়ি করি, একটা ফ্ল্যাট কিনি। তো যখন করোনার সময় দেখেছি যে অনেকেই বলেছে ভাই আগে বাঁচি, তারপরে প্লটের চিন্তা করি। ইভেন যারা বুক করে তারাও বলেছে ভাই আমি কিস্তি দিতে পারবো না, পারলে বাতিল করে দেন। আপনি জানেন যে বিগত স্বৈর শাসকের আমলে এই দেশটাকে কমপ্লিটলি ধ্বংস করা হয়েছে, এবং সেটা করেছে আমাদের যে আমলাতন্ত্র আছে, আমি বলবো যে প্রশাসনিক কর্মকর্তারা, অসাধু কর্মকর্তারা, একই সাথে অসাধু ব্যবসায়ীরা এবং অসাধু আপনার রাজনীতিবিদরা, এই 3 সিন্ডিকেট মিলে রাষ্ট্রটাকে ধ্বংস করেছে। তারপরে 24শে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার আসলো। সেই সরকার স্টেবল না, অন্তর্বর্তী সরকার ছিল, মানে ইলেকটেড কোনো গভর্নমেন্ট ছিল না। তখনও মানুষ চিন্তা করেছে যে আমরা একটু দেখি, একটু চিন্তা করি, ফলে তখনও কেনাবেচা কিন্তু বাড়ে নাই। এর মধ্যখানে আবার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার যেটা যে যুদ্ধ হলো, এই যুদ্ধের সময় আমাদের, আপনি জানেন বাংলাদেশ সকল প্রোডাক্টের দাম বেড়েছে। আমাদের যে সাপোর্ট ইন্ডাস্ট্রি একটু আপনাকে বললাম যে এর প্রত্যেকটারই কিন্তু তখন দাম বেড়েছে। আমরা অ্যাভারেজ করে দেখলাম যে প্রায় 31% দাম বেড়েছে। বাজেটে এসে আবার নতুন করে যে ট্যাক্সগুলো ইম্পোজ করা হয়েছে, তাতে আমাদের কস্টিংটা আরও 11% বেড়ে। অর্থাৎ যে ফ্ল্যাটটা আগে মিরপুরে 6,000 টাকা আমার কস্টিং ছিল, সেই ফ্ল্যাটটা এখন কস্টিং কি 10,000 টাকা। নির্মিত বা নির্মিতব্য কত ফ্ল্যাট অবিকৃত পড়ে আছে, বিক্রি হচ্ছে না? আমি যদি মোটা দাগে বলি, আপনাকে আগেই বলেছি যে আমাদের 65% থেকে 67% সেল পড়ে গেছে, ড্রপ হয়ে গেছে। কিন্তু আসলে ফ্ল্যাটের নাম্বারের পরিসংখ্যান যেটা বললাম, যে এইটা আসলে বলা ডিফিকাল্ট। আমাদের সারা বছরে ধরেন যে 20,000-এর মতো ফ্ল্যাট সেল হয় সারা বাংলাদেশে। তো এই 20,000 ফ্ল্যাটের মধ্যে আমি যেটা বললাম, এখন তো কেনা বেচাই নাই। এই যে দাম বাড়ছে, প্লাস একদিকে হলো যে যিনি নিচ্ছেন তিনি পেমেন্ট দিচ্ছেন না, আর পেমেন্ট না পাওয়ার কারণে ডেভেলপার কাজ করতে পারছে না, কাজ হ্যাং হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক ডেভেলপার চিন্তা করছে এখন যে কাজ করবো, ওই করার পরে তো আলটিমেটলি যে দাম বাড়বে, আমি যখন হ্যান্ড ওভার করবো আমি তো লস করবো, তো তারা বন্ধ করে দিচ্ছে। ফলে ঢাকা শহরে আপনি দেখবেন যে বলতে গেলে কনস্ট্রাকশন যেটা ডেভেলপাররা করতেছে, অধিকাংশ কনস্ট্রাকশন এখন কিন্তু বন্ধ বন্ধ চলে গেছে। কি কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন এই শিল্পের বিকাশের ক্ষেত্রে বা অগ্রযাত্রার ক্ষেত্রে? এক নম্বর হচ্ছে যে আমাদের যে রাজুক আছে এবং সরকারের পক্ষ থেকে 2টা জিনিস করা হয়েছে, একটা হচ্ছে ড্যাব, আর একটা হচ্ছে যে নির্মাণ বিধিমালা। এই ড্যাবটা নাম্বার 1 হচ্ছে বৈষম্য ক্রিয়েট করা হয়েছে, আর এর মধ্যে কিছু অবাস্তব মানে ধারণা এবং অবাস্তব ভুতুলে জিনিস রয়ে গেছে। ভুতুলে কেমনে? যে 14 তলা বিল্ডিং অলরেডি আছে, ওর মধ্যে রাস্তা দেখা রাখছে, ড্যাবের রাস্তা। আচ্ছা, বৈষম্য আমি এক্সাম্পল দিই। মিরপুর ডিএসএস এ 4 কাঠা জমিতে 8 তলা করা যায়, এখন নাকি 9 তলাও করা যাচ্ছে।
জাস্ট ওয়ালের পাশে আপনার জমিটা, আপনি দেশের ট্যাক্স পেয়ে একজন নাগরিক, আপনারটা 4 তলা বেশি করা যাবে না কেন? হয় ড্যাপে বাংলাদেশের আগামী দিনের পপুলেশনকে অ্যাড্রেস করা হয়নি। বাংলাদেশ কিন্তু আমেরিকা নয়, বাংলাদেশ কিন্তু কানাডা নয়, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া নয়। অস্ট্রেলিয়া বাংলাদেশে 71 গুণ বড়, পপুলেশন মাত্র 2 কোটি। আমার দেশ ছোট্ট একটা ভূখণ্ডে 18 কোটি মানুষ বাস করে, পপুলেশন গ্রোথ পজিটিভ। এটা কিন্তু 2050 সালে 25 কোটি হবে, 2100 সালে এই পপুলেশন 35 কোটি হবে। ড্যাপে কি বলতেছে যে 4 তলা 3 তলা 5 তলা বেশি বাড়ি করা যাবে না। তাহলে 35 কোটি মানুষের আবাসনে যদি বাড়ি করতে দেন, তাহলে বাংলাদেশের 100টা চাষযোগ্য জমি থাকবে না। গোটা বাংলাদেশটাকে জোনিং করতে হবে, জোনিং করে পরিষ্কার বলতে হবে দিস ল্যান্ড ফিক্স ফর এগ্রিকালচার। এখানে হাত দেওয়ান, হাত দিলে হাত কেটে ফেলো। দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর হাউজিং, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি। মোটা দাগে 5টা ভাগে নো, বাংলাদেশ জোনিং করা হয়নি। যেটা মালয়েশিয়াতে আছে, যেটা থাইল্যান্ডে আছে, যেটা ভিয়েতনামে আছে, আমাদের দেশে করা হয়নি। যদি বলে থাকে, আমি বলে ট্রু সেন্সে তারা ঠিক বলতেছে না। যে আবাসন ব্যবসায়ীদেরকে ডাকেন, ইঞ্জিনিয়ারদের ডাকেন, আর্কিটেক্ট ডাকেন, প্ল্যানার ডাকেন, বলেন যে তোমাদের জন্য বরাদ্দ জায়গা এইটুকুই, এর মধ্যে 18 কোটি মানুষ বাস করছে, আগামী দিনে 35 কোটি মানুষ কিন্তু এর মধ্যেই তোমাকে বাস করার ব্যবস্থা করতে, আমি জায়গা দিতে পারবো না। হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন একটাই, যে আপনাকে হাইট রেস্ট্রিকশনে রাখা যাবে না বাংলাদেশে। আপনি হংকংয়ে যান, সিঙ্গাপুর যান, আপনি যে দেখবেন যে একটা বাচ্চা বিল্ডিং 40 তলা আছে। ওদের সাংবাদিক আমার কোশ্চেন করে যে বাংলাদেশের মাটিতে তো 100 তলা বিল্ডিং টিকবে না, এটা সম্পূর্ণ ভুকাস কথা। ভিয়েতনাম আপনি সি লেভেল থেকে 4-5 ফিট উঁচা মাত্র, সেখানে 100 তলা বিল্ডিং আছে না? জাপান আপনি সি লেভেলের প্যারালাল, সেখানে 100 তলা বিল্ডিং আছে না টোকিওতে? আপনি আপনি নেদারল্যান্ডে যান, সি লেভেল থেকে 6 ফিট নিচে ওই দেশটা, সেখানে 100 তলা বিল্ডিং আছে না? আচ্ছা, তো আমাদের কাছে প্রযুক্তি আছে, কোনো সমস্যা নেই। 100 তলা বিল্ডিং, 150 তলা বিল্ডিং, কোনো প্রবলেম নেই। সমস্যা হচ্ছে মেন্টালিটি। কারণ আমাদের দেশে মূল সমস্যা হচ্ছে আমরা লং টার্ম চিন্তা করতেছি না। এই ড্যাপ নিয়েই কিন্তু প্রকৌশলী এবং প্ল্যানার্স এদের মধ্যে একটি বিরোধ রয়ে গেছে। এই বিরোধ থেকে আপনি কিভাবে কারেকশনে যাবেন? দেখুন, আমি ইতিমধ্যে প্ল্যানারদের সাথে মিটিং করেছি, যে প্ল্যানার অ্যাসোসিয়েশনের বোর্ড, আমাদের রিহ্যাব বোর্ড জয়েন্ট মিটিং করি, এবং তারা বলেছে যে দ্য ফার্স্ট টাইম যে এই মানে রিহ্যাব এবং প্ল্যানারদের অফিসটা কিন্তু রাস্তায় এপাশ ওপাশ। ফ্রান্স টাওয়ার। কিন্তু দুর্ভাগ্য যে আজ পর্যন্ত কোনো তাদের সঙ্গে ফর্মাল মিটিং হয়, যে ফার্স্ট টাইম উদ্যোগ নিয়েছি, মিটিং করেছি। আমি প্ল্যানারদের একই কথা বলছি যে আপনি আল্লাহর হস্তে জাতির সাথে ন্যাশনের স্বার্থে কথা বলেন, আগামী দিনে পপুলেশন অ্যাড্রেস করে কথা বলেন। ইটস নট অস্ট্রেলিয়া, ইটস বাংলাদেশ। যৌক্তিক দাবি যৌক্তিকভাবে যথাযথ সময় যথাস্থানে প্লেস করা হয়, এটা রিজেক্ট হবে, আই ডোন্ট থিঙ্ক সো। বাংলাদেশে 18 কোটি মানুষের পরিবর্তে বর্ধিত পপুলেশন আসবে 35 কোটি, সেই পপুলেশনকে অ্যাড্রেস করে আমি প্ল্যান করি, তেমন তো সমস্যার কথা না। এখন 2টা কোশ্চেন আসে এখানে, যেটা বলতে চান আমাদের পরিবেশবাদীরা, আমাদের প্ল্যানাররা। একটা হচ্ছে যে লজিস্টিক, বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তা, লজিস্টিক, এক কথা বললাম। আমার বক্তব্য হচ্ছে লজিস্টিক দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। আমি ট্যাক্স দিই, ভ্যাট দিই রাষ্ট্রকে, রাষ্ট্র ক্রিয়েট করবে। হয় আমাকে কোশ্চেন কেন করছেন? যদি রাষ্ট্র আপনার রাষ্ট্রের ব্যর্থতা, এটা রাষ্ট্র ক্রিয়েট করবে। আচ্ছা, মতিঝিলকে 40 তলা বিল্ডিং আছে না? সিটি সেন্টার আন্ডারগ্রাউন্ড 40 তলা আছে, ওটা কি ডেবে গেছে? আপনাদের চোখের সামনে আছে না বিল্ডিংটা? তাহলে রাষ্ট্রেরই উচিত ছিল বলা যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত রাস্তার 2 পাশে কোনো বিল্ডিং 40 তলা নিতে করতে পারবে না। আর রাষ্ট্র একটা নান্দনিক ডিজাইন করে দিত, একটা কালার বলে দিত, তাহলে বিদেশেরাও কিন্তু ব্যাংক পাড়া দেখতে আসতো। দেশগুলোতে যেটি আছে, বিদেশের ওই ব্যাংক পাড়া দেখতে আসতো। একই সাথে বাংলাদেশের সমস্ত ব্যাংক, নন ব্যাংক, অসংখ্য বাণিজ্যিক ফার্মের অফিস কিন্তু শুধুমাত্র এক রাস্তার উপর করা সম্ভব ছিল। আর সেখানে উল্টা বলা হচ্ছে, একটা 40 তলা বিল্ডিং থাকা অবস্থায় বলা হচ্ছে আমাদের 6 লে বিল্ডিং নেবে না, আমাদের পরিবেশ নষ্ট হবে, এখন 10 তলা করতে হবে, 4 তলা করতে হবে, 6 তলা করতে হবে। কেমন ভাই? তাহলে এখন যদি 40 তলা ভাই 10 তলা করেন, ওটা কি ভাগাড় হবে না? উপর থেকে ময়লা ছুড়ে ছুড়ে মারবে না? কেন? কোত্থেকে আসছে? কোন উর্বর মস্তিষ্কে প্ল্যানটা আসছে আপনি বলেন? কার সাথে কেন বলা হচ্ছে? আমরা রাজুকের সাথে কিন্তু মানে মিটিং করেছি, রাজুকের ফুল বোর্ড, আমাদের ফুল বোর্ড, আমরা একসাথে মিটিং করেছি, এবং ওইখানে ইনস্ট্যান্ট কতগুলো সিদ্ধান্ত হয়েছে। এক হচ্ছে যে রাজুক এবং রিহাব যৌথভাবে একটা কমিটি করা হবে, সেই কমিটি দেশের আগামী দিনের পপুলেশন অ্যাড্রেস করে এই রিহাবটাকে যুগ উপযোগী করতে হবে। এটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে, কমিটি হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যে সমস্যার কথা বলেছি, তারপর আসতেছি। এই যে প্ল্যান পাশে জটিলতা দেখেন, আমি একজন ব্যবসায়ী, আমার মতো যারা আছে তারাও কিন্তু এই আবাসন ব্যবসা যারা করে, মনে করেন তারা কিন্তু ছোটোখাটো দোকানদার না। কিন্তু এই মানুষটি যখন একটা প্ল্যান সাবমিট করে, রাস্তা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়। আমি কেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো? আপনি একটা অন স্টপ সার্ভিস করে দেন, এবং বর্তমান ফি যদি 1 লাখ থাকে, আপনি 2 লাখ করেন, আমি রাষ্ট্রকে পয়সা দেওয়ার কোনো আপত্তি নেই। কিন্তু 1 লাখ রাষ্ট্রকে দিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আমার 10 লাখ খরচ হয়, এবং একটা প্ল্যান পাস করতে 1 বছর 2 বছর লাগে।
আমি বলেছি আপনি পরিষ্কার করে একটা উইন্ডো করে দেন, একটা স্পট বলে দেন আমাকে, যে আমি ওই প্ল্যানটা ওখানে জমা দিয়ে আসবো। আফটার 30 ডেজ যাবো, আমার প্ল্যানটা আমি নিয়ে আসবো। সেই প্ল্যানে 3টা জিনিস লেখা থাকতে পারে। নাম্বার 1, সব ঠিক আছে, অ্যাপ্রুভড। নাম্বার 2, আমার কিছু কোয়ারি থাকতে পারে। নাম্বার 3, তুমি অ্যাজ পার রাষ্ট্রের আইন অনুযায়ী করো নাই, ইটস রিজেক্টেড। এরপর আসেন যে আপনি রেজিস্ট্রেশন, একজন ডেভেলপার, আবারও বলতেছি এরা সম্মানিত মানুষ, লাইন ধরে একজন সাব রেজিস্ট্রার কে, সে তো বাংলাদেশ সচিব র্যাঙ্কে চাকরি করে না, সে তো আর্মি চিফ না। আপনি দেখবেন যে বিশাল এক আলিশান চেয়ার নিয়ে বসে আছে, লাইন ধরে দাঁড়ায় আছে কোনো। আরে ভাই, যদি আপনি একটা দলে ভুল ধরতে চান, 100 দল বাংলা লেখা হাতে, আপনি ভুল পাবেন না। আপনার আটকাতে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা পেজ দিয়ে আটকায় দিবে যে না ভাই এটা ঠিক নাই। আটকানো হচ্ছে কেন? মূলত হচ্ছে পয়সার জন্য। ওনাদের প্রত্যেক দিন একটা বাজেট থাকে, বস্তা বস্তা করে টাকা নিয়ে আসে। তাহলে আমি কেন হ্যাসেলে যাব? ফুললি ডিজিটাল করেন, কোনো মানুষের ছোঁয়া থাকবে না। আপনি ফি জানাচ্ছেন, প্রয়োজন আরও বাড়ায় দেন। কারণ এখন যে ফিটা দিচ্ছি আমি 5 টাকা ফি সরকারকে দেই, আর 45 টাকা কিন্তু যাচ্ছে, সরকার পাচ্ছে না, পোকামাকড়ে খেয়ে ফেলছে। এইটাকে বন্ধ করার জন্য বলেছে বন্ধ করেন, আর 5 টাকা ফি আপনি 10 টাকা নেন। আমি আত্মতৃপ্তির সাথে যে যে আমার টাকাটা 10 টাকা দিলাম, 10 টাকায় সরকার পাচ্ছে, সরকার জনগণের জন্য ব্যয় করবে। কিন্তু আমার কষ্টের জায়গা হলো যে আমি 50 টাকা ব্যয় করছি, সরকার পেলো মাত্র 5 টাকা। প্লাস আমার সময় নষ্ট হচ্ছে, আমাকে অসম্মান করা হচ্ছে, আমার হ্যাসেল তৈরি হচ্ছে। এই জায়গার থেকে আমি বলেছি আমাদেরকে রক্ষা করতে হবে। সেটা যদি না হয় তাহলে আবাসন সেক্টর আসলে বাঁচিয়ে রাখা যাবে না। ব্যবসা বাণিজ্যের যত সংগঠন আছে সেখানটাতে একটি দখলদারিত্ব তৈরি হয়েছিল অনির্বাচিতদের দ্বারা, বা জোর করে সেই সংগঠনগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। রিহাবে কি ঘটেছিল? বিজেপি, বিকেএমই, বাকি তাদের তো সবচেয়ে খারাপ ছিল আমাদেরটা। কারণ এটা এমন একটা দখলদার বাহিনী ছিল, আপনি জানেন নসরুল বিপু, আমি নাম ধরে বলতেছি, উনি এটা দখল করেছেন। উনি ইলেক্টেড ছিলেন না, দখল করে এটাকে ব্যবহার করে উনি মন্ত্রী হয়েছেন, এটাকে ব্যবহার করে এমপি হয়েছেন, এটাকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন। তার পরিণতি উনি দেশেও নাই কিন্তু। এটা হচ্ছে রিয়েল বাস্তবতা। উনি যখন মন্ত্রী হয়েছেন তখন তো এদের থাকার সুযোগ ছিল না। উনি ওনার মতোই একজন মানুষকে ওখানে বসিয়ে দিয়েছেন, যাকে দিয়ে তিনি কে? তিনি আলামী সাহেব, তো তাকে ওখানে বসিয়ে দিয়েছেন, শামসুল আলমিন। শামসুল আলামিন, তাকে ওনাকে বসিয়ে দিয়েছেন। উনি তো বিপুর কথার বাইরে যান না, কেন বিপু সাহেবের অনুগত বান্দাই ছিল বলেই ওনাকে ওনার বসানো হয়েছে, এবং ওনাকে দিয়ে এই সেক্টরে যত আকাজ কুকাজ আছে এই সবগুলো করানো হয়েছে। ওনারা যদি ভালো কাজ করতেন তো দেশেই থাকতেন, আমরা দৃশ্যমান দেখতাম, দৃশ্যমান তো দেখি না আমরা। এই আবাসন ব্যবসায়ীদেরকে নিয়ে সমাজে খুব নেতিবাচক ধারণা আছে যে তারা মানুষের সাথে সব রকম প্রতারণার যত দ্বার আছে সব দ্বার উন্মুক্ত করে রাখে। এই নেতিবাচক ধারণার কারণেও অনেক নিরীহ যারা, তারা আবাসনে বিনিয়োগ করা বা ফ্ল্যাট কিনতে গেলেও অনেক রকম চিন্তা করে। এই নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসবার উপায় কি? এমন কি কিছু চিন্তা করেছে? আমার 1800 মেম্বার যে রেজিস্টার্ড মেম্বার, এর মধ্যে সবাই ভালো আমি গ্যারান্টি দিতে পারবো না। 10%, 5%, 6%, 7% থাকবেই না, নষ্ট থাকবে। সেটাকে আমি অ্যাড্রেস করে স্বীকার করে নিয়ে বলতেছি, প্রতারণা হয়নি তা না, হয়েছে। অনেক লোকে জমি কিনছেন, প্লট পায়নি, বা ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাট পায়নি, দেরিতে পেয়েছেন। ইটস লং হিস্টোরি আছে। এই 3 মাসে বোধ হয় 1000 খানিক ফাইল জমছে, সব অভিযোগ ডক্টর আলী আফজাল সলভ করে দেবে, আসছে। ইটস ট্রু, আমি আপনার স্বীকার করে বলতেছি। একই সাথে একটা কথা বলতে চাই, যে আপনাকে কিন্তু দুটোই স্বীকার করতে হবে, ভালোটা স্বীকার করতে হবে, খারাপটা স্বীকার করতে হবে। আমাদের মধ্যেও কিছু দুর্বৃত্তায়ন হয়েছে, এবং সেটাও হয়েছে কিন্তু বিগত সরকার সরকারের আমলে এই চান্সে। ওই আমি বলেছি আপনার অসাধু কর্মকর্তা, অসাধু ব্যবসায়ী এবং অসাধু রাজনীতিবিদ। রাজনীতিবিদ সবাই কিন্তু খারাপ না, ম্যাক্সিমাম ভালো। ব্যবসায়ীরা ম্যাক্সিমাম ভালো, কিছু দুর্বৃত্তায়ন করছে। ওই কিছু রাজনীতিবিদ, কিছু সরকার মধ্যে কিছু বলবো না, সরকারের মধ্যে মেজরিটি, এই সিন্ডিকেট মিলে একসাথে এরকমগুলো করেছে, ব্যবসায়ীদের অসাধু বানানো হয়েছে। আমরা অলরেডি একটা কমিটি করেছি, খুব শক্তিশালী কমিটি, মিডিয়েশন কমিটি, যে প্রত্যেকটা আমরা ডাকবো, ডেকে আমরা অ্যাজ এ রিহ্যাব প্রেসিডেন্ট, আমার মেম্বার দায়িত্ব আমার। তো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ এই কাজটা করেছি, এবং অলরেডি আমাদের শক্তভাবে এই কাজটা আমি হাতে নিয়েছি। আমি অনেস্টলি চেষ্টা করব, না পারলে আপনার রাষ্ট্রকে আমি সাপোর্ট চাবো, আপনি রাষ্ট্র সাপোর্ট দেন, তাকে আমি ধরবো। আমরা সবাই মিলে যৌথভাবে ধরে সাইজ করবো। আমাদের অ্যাক্টিভ মেম্বার আসলে 1000-এর মতো। তাহলে বাকি দেখেন যে 7000 মেম্বার, তারা কিন্তু রিহ্যাব মেম্বার না, ওকে ডাকলে কিন্তু সে আসবে না, সে তো ওর মেম্বারই না, সে কি আসবে আমার কাছে ডাক শুনলে? সেকেন্ড হলো যে এই ব্যবসা করার জন্য রাষ্ট্র অব্লিগেটরি করে নাই তার কাউকে। যেমন বিজেপিতে দেখেন মেম্বার না হলে সে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই করতে পারে না। সারা বাংলাদেশের 13টা অথরিটি এখন আছে, এখন তো শুধু রাজুক না, 13টা অথরিটি। এই 13টা অথরিটিকে আপনি চিঠি দেবেন যে রিহাব মেম্বার ছাড়া কাউকে আপনি প্ল্যান দেবেন না, বাণিজ্যিকভাবে একটা কাজ আপনি করবেন, যে রিহাব মেম্বার ছাড়া তাকে আপনি কোনো রাষ্ট্রের কোনো কিছু দিবেন না।
ইভেন ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিবেন না। তাহলে কি হবে? আমি যখন ডাকবো ওকে আরবিট্রেশনের জন্য, তখন সে কিন্তু দৌড়ায় আসবে, কারণ সে জানে দিন শেষে তার লাইসেন্সটা বাতিল মানেই তার এই রিজিকে আঘাত পড়বে, তার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। সে তখন কিন্তু আমার কথা শুনতে বাধ্য হবে। ঢাকা শহর এখন বসবাসের অযোগ্য, বিভিন্ন বিবেচনায়, পরিবেশ বলেন, যোগাযোগ বলেন, পয় নিষ্কাশন বলেন, এটিকে বাসযোগ্য করবার ক্ষেত্রে কি করণীয় এবং রিহ্যাব কি করতে পারে, সরকার কি করতে পারে? আমরা রাষ্ট্রের কাছে পয়সা চাই না, কোনো টাকা চাই না, কোনো করোনা চাই না। আমরা কিছু নীতি পলিসি সাপোর্ট চাই, আর কিছু না। শুধু বাড়ি না তো, বাড়ির সাথে রিলেটেড। আপনি ওয়াশার লাইনের মধ্যে দেখা যায় পানির লাইন ঢুকে যায়, কে করছে? এটাকে আমরা করেছি? আপনি দেখেন যে এই সিওরেজের লাইন, পানির লাইন, গ্যাসের লাইন, এই যে যত জঞ্জাট আছে, এটা রাষ্ট্রের ব্যাপার। এই মিটার রিডাররা কোটি কোটি মালিক কেমন হয়েছে? এই অকামগুলো করেই তো হয়েছে। লিবল করার জন্য যেটা করতে হবে, ঢাকা তো আর নিতে পারবে না লোড, কারণ 3 কোটি মানুষ অলরেডি চলে আসছে ঢাকায়। তাহলে আপনি পলিসি করেন কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায়? আমি বলেছি যে আপনি সিম্পলি আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে, আমরা আপনাকে 7টা স্যাটেলাইট সিটি তৈরি করে দেবো। গাজীপুরে একটা, নারায়ণগঞ্জে একটা, মানিকগঞ্জে একটা, নরসিংদী একটা, এভাবে করে সারাউন্ডিং যে সিটি শহরগুলো আছে, আমরা আপনি শুধুমাত্র রাষ্ট্র থেকে আপনি আমাকে ল্যান্ড প্রোভাইড করবেন। আমরা প্ল্যান করে নান্দনিক সিটি বানিয়ে দেবো। একটা সাপোর্ট চেয়েছি রাষ্ট্রের কাছে, অনলি একটা, যে এই 7টা সিটির থেকে মানিকগঞ্জে ঢাকার জন্য আধা ঘন্টায় মানুষ আসতে পারে, আপনি একটা মেট্রো কানেকশন দিয়ে দেন। রাষ্ট্র খালি একটা উদ্যোগ নেবে, একটা এরিয়া সিলেক্ট করে যে ঠিক আছে এখানে আমরা মাস্টার প্ল্যান দেবো। আমরা বলছি না আমরা সব করব। রাষ্ট্রেরও ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, রাষ্ট্রের কিন্তু প্ল্যানার আছে, আমাদের প্ল্যানার আছে। জয়েন্টলি ওটাকে কীভাবে লিভেবল, অ্যাফোর্ডেবল করা যায়, আধুনিক কনসেপ্টে করা যায়, সব করার পরে রাষ্ট্র থেকেও কিন্তু এখানে কন্ট্রোল করার সুযোগ আছে। রাষ্ট্র প্রাইস ফিক্স করে দেবে, যে রাষ্ট্র এখানে পার্টিসিপেট করছে ল্যান্ড দিয়ে, যে আপনি কিছু নীতি সাপোর্ট দেন, আমি টাকার দরকার নেই আমার। 30 বছর কিস্তিতে যে আপনাকে টাকা দেয় সরকার, এবং যদি 2% 3% ইন্টারেস্ট নেয়, রাষ্ট্র তো হলো তার জনগণের আবাসন পাচ্ছে, এটাই রাষ্ট্রের লাভ। সিম্পল, যে উপজেলায় বাড়ি করলে 1% ইন্টারেস্ট টাকা দেবো, জেলায় বাড়ি করলে আমি 2% ইন্টারেস্ট টাকা দেবো, আর ঢাকায় করলে 9%। তাহলে কি অনেক লোক দেখবেন দিন শেষ চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, আমি রিটার্নে যাচ্ছি বা সামনে চলে যাব, তো গ্রামে থাকলে সমস্যা কি, সরকার 1% টাকা দিয়েছে, আমি বাড়িতে আমি করি। প্রথম যে বোর্ড মিটিংটা হয়, সেই বোর্ড মিটিংয়ে আমরা ডিসাইড করেছি যে আমরা করব, শ্বেতপত্র প্রকাশ করব। রাষ্ট্র ডক্টর ইনচার্জন করেছেন, আমরাও বলেছি 16 বছরে আমাদের এইখানে রিহাবে কী কী অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। আমি আপনাকে বলেছি যে অবাক কাণ্ড ঘটে, যে সাধারণ সদস্যদের টাকা, সেই টাকা দিয়ে ওনারা বিদেশে মেলা করার কথা বলে টাকা অ্যাকাউন্টে তুলে নিয়েছেন, বাজেটও জমা দেন নাই, ওটা অ্যাডভান্স দেখানো আছে টাকাটা। তদন্ত রিপোর্টগুলো তো হয় কি, যেগুলো একেবারে দৃশ্যমান পেপার পাওয়া যায় সেটা লেখা যায়, এর বাইরে তো ধরেন যেটা থাকে সেটা অদৃশ্যমান, তো ওই রিপোর্টে আসে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এখানে শত শত হাজার হাজার কোটি টাকা তসরুপ হয়েছে বিভিন্নভাবে। 10 থেকে ধরেন যে 24 পর্যন্ত, প্রায় 14-15 বছর, মানে এই যে দুর্বৃত্তায়ন যারা ছিলেন, আমি অবাক হয়েছি যখন আমরা দায়িত্ব নিয়েছি, দেখলাম যে মেলার জন্য টাকা নেওয়া হয়েছে। আমি টোটালটা দেখলাম, এটা বিগ অ্যামাউন্ট অফ মানি, কিন্তু মেলাগুলোই করা হয়। দুর্ভাগ্য। ওই চেয়ারটা ব্যবহার করে তখনকার স্বৈরশাসকের যাদের মানে অনুসারীরা যারা ছিলেন, ওই চেয়ারটা ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন, ওই চেয়ারটা ব্যবহার করে হাজার হাজার কোটি দেশে পাচার করেছেন। কিন্তু দুর্ভাগ্য, ওই চেয়ারটার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের সদস্যদের টাকা নিয়ে কারো কারো নির্বাচনী এলাকাতে ব্যয় করা হয়েছে, কারো কারো নির্বাচনী এলাকায় যে পাবলিকের জন্য ওখানে যে চ্যারিটি কাজ সেটা করা হয়েছে। বাট কার টাকা দিয়েছে সে? যে আমার সিম্পল আমার ডেভেলপারের টাকা, বাট তার ডেভেলপারদের কিছু করেন নেই। টাকা পয়সা তসরুপ হয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে তারা, সেটা হচ্ছে যে রিহাবের ইমেজ সংকট। মানে রিহাব প্রেসিডেন্ট মানে হচ্ছে ভূমিদস্যু, রিহাব প্রেসিডেন্ট মানেই হচ্ছে ওনারা এই সমস্ত আকাম কুয়াশায় জড়িত, এরকম একটা ভাব। তো এই ইমেজ সংকট হচ্ছে সবচেয়ে বড় একটি দৃষ্টিভঙ্গি। তো এই ইমেজ সংকট হচ্ছে আমাদের সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ, যে এই রিহাবকে এখন ইমেজ সংকট কাটায় উঠে আর একটা রাষ্ট্রের একটা পর্যায়ে যেতে হবে। না, দুর্বল নেতৃত্বের কারণে আমরা বলতে পারিনি রাষ্ট্রকে যে আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি। সামগ্রিকভাবে বাংলাদেশের রিয়েল সেক্টর যে বেকায়দা আছে, এই বেকায়দা থেকে উত্তরণ করে আগামী দিনে যে বর্ধিত পপুলেশন, যেটা বারবার রিপিট করতেছি, এই পপুলেশনকে অ্যাড্রেস করে লং টার্ম প্ল্যান করে আমরা রাষ্ট্রে কাজ করতে চাই। আমরা প্রাইভেট সেক্টর থেকে বানাচ্ছি, স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করতেছি, আমরা রাষ্ট্রকে দিব। হ্যাঁ, গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা, রিজেক্ট করা রাষ্ট্রের ব্যাপার, বাট বিইং এ প্যাট্রিয়টিক সিটিজেন, নট রিহাব প্রেসিডেন্ট, অ্যাজ এ প্যাট্রিয়টিক সিটিজেন, আমার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া। কারণ আল্লাহ যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, এটা ব্যয় করা আমার ইমানি দায়িত্ব। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক
ধন্যবাদ জানাচ্ছি আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।